জিপ থেকে নেমেই আমরা মাঠের দিকে তাকালাম। চোখে পড়ল সেই বিখ্যাত ঐতিহাসিক দেওয়াল, যেটা দেখতেই চলে এসেছি এই পাণ্ডব বর্জিত জায়গায়। অজানা ভয় বুক কেঁপে উঠল। ওই সেই রহস্যময় দেওয়াল, যেখানে অদ্ভুত সব আলো আর ছায়ামূর্তি দেখা যায় নিশুতি রাতে। কারা যেন গলায় বিকট চেঁচিয়ে ওঠে। শুনলে মহাদুঃসাহসীর বুকের রক্ত যেন হিম হয়ে যায়। আমার একা আসার ক্ষমতা ছিল না, প্রাণ গেলেও আসতুম না। অথচ চাকরি করি খবরের কাগজে, রিপোর্টার আমি। তাই আর সব কাগজে যখন খবরটা বেরিয়ে গিয়েছিল, আমাদের দৈনিক সত্যসেবক পত্রিকার বার্তা সম্পাদক তেড়ে মেরে আমাকেই বললেন, জয়ন্ত কি বেঁচে আছো না তুমিও ভূতের হয়ে ঘুরে বেড়াচ্ছ? সবাই এমন একটা সাংঘাতিক খবর ছাপিয়ে তাক লাগিয়ে দিল, আর আমরা বসে গাল চুলকোতে থাকলুম। আজই বেরিয়ে পড়ো। সবাই শুধু খবরটাই চেপেছে, আমরা ছাপবো এর পেছনের রহস্যটা আসলে কি। বুঝেছ তো? প্রথমে যা খবর বেরিয়েছিল তা অনেকেই গাঁজাখুরি বলে মেনেছিলেন, কিন্তু পরে যখন আজমগড়ের পুলিশ সুপার সচক্ষে দেখে এসে সাংবাদিকদের কাছে বর্ণনা দিলেন, তখন আর উড়িয়ে দেওয়া গেল না। পুলিশকে ভূতপ্রেত ভয় পায়, সেই পুলিশের লোক যখন বলছে তখন ঘটনা নিঘাত সত্যি। পুলিশ সুপার মিস্টার দীক্ষিত স্থানীয় লোকের কাছে যা শুনেছিলেন তা গুজব ভেবেছিলেন, তবু একটা তদন্ত করা তো দরকার। তিনি সেই জনমানুষহীন মাঠে তাঁবু ফেলে পরপর 3টে রাত জেগে কাটান। তারপরেই রাতে সেই ভুতুরে কাণ্ড দেখতে পান। দেওয়ালের ওপর দুটো জলজলে লাল চোখের মতো আলো দেখা যায়। টর্চ জেলে তিনি চমকে ওঠেন, একটা কঙ্কাল নাকি নাচছে। তারপর বিকট আর্তনাদ শোনেন। অসংখ্য ছায়ামূর্তি ছুটোছুটি করতে থাকে পাঁচিলের কাছে। বন্দুক ছুটতেই অবশ্য সব থেমে যায়, আলো নিভে যায়। ভৌতিক কাণ্ডটা আর ঘটে না। খুঁটিয়ে দিনের আলোয় সব দেখেছেন মিস্টার দীক্ষিত, কিন্তু কোনো হদিশ মেলেনি। উঁচু পাঁচিলে অবশ্য ওঠেননি, ওঠা সম্ভব ছিল না। তারপর যথারীতি সরকার একদল বিজ্ঞানী পাঠিয়েছিলেন সেখানে। তাদের বরাত, পরপর 7 রাত জেগেও কিছু দেখতে পাননি। তখন তারা পুলিশ সুপারকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে রিপোর্ট পাঠান মুখ্যমন্ত্রীর কাছে। মিস্টার দীক্ষিতের অবস্থা তখন শোচনীয়, চাকরি যায় আর কি। সত্যসেবক পত্রিকার বার্তা সম্পাদকের তাড়া খেয়ে আমি যখন আজমগড় যাওয়া ঠিক করে ফেলেছি, তখন হঠাৎ ইলিয়ট রোড থেকে কর্নেল নীলাদ্রি সরকারের ফোন পেলুম। হ্যালো জয়ন্ত, জরুরি দরকার, এক্ষুনি চলে এসো। অমনি আমার মাথা খুলে গেল। আরে তাই তো, কর্নেলের কথা তো ভুলেই গিয়েছিল। এইসব ব্যাপারে এই ধূর্ত বুড়ো ঘুঘুর সাহায্য নেওয়া যায়। উনি সামরিক বিভাগে একসময় চাকরি করতেন, তবে এখন ওর সবচেয়ে বড় পরিচয় উনি প্রাইভেট গোয়েন্দা। এই দাঁড়ি ও টাকালা বুড়োর খ্যাতি পুলিশ মহলে অসাধারণ। এমন মানুষ থাকতে আমি ভেবে মরছিলাম। তক্ষুনি ওর বাসায় চলে গেলুম। গিয়ে দেখি এক অবাঙালি ভদ্রলোকের সঙ্গে উনি কথা বলছেন। ভদ্রলোকটির বয়স 40-42 হবে, খুব স্বাস্থ্যবান, বলিষ্ঠ চেহারা। সিভিল পোশাকে ছিলেন বলে জানতেও পারেনি যে উনি আজমগড়ের সেই পুলিশ সুপার মিস্টার রামধন দীক্ষিত। ব্যাস, তারপর আর কি, আকস্মিক যোগাযোগ এমনটি আর দেখা যায় না। সকালেই বেরিয়ে পড়েছিল। ছোটনাগপুর অঞ্চলের আজমগড়ে পৌঁছাতেই আমাদের দুপুর লেগেছে। সেখানে মিস্টার দীক্ষিতের কুঠিতে বিশ্রাম ও খাওয়া দাওয়া সেরে অকুস্থলে পৌঁছেছি তখন বিকেল 4টে। সময়টা শীতের। বিহারের মাঠে দিনে হাড় কাঁপানো এমন শীত যখন, তখন রাতে কি অবস্থা হবে তা ভেবেই ঘাবড়ে গেলুম। জিপে তাঁবু ও রান্নার সরঞ্জাম আনা হয়েছে। একজন রান্নার লোকও রয়েছে, তার নাম মাধরাম। আর আছে জনাচার সশস্ত্র সিপাই। ওভারকোটটা কেন যে আনিনি তাই ভাবছি। দেখি কর্নেল বুড়ো দিব্যি বাদামি রঙের বুশ শার্ট প্যান্ট পরে ঘুরছেন, মাথায় শুধু লাল রঙের টুপি। শীতের বাতাস বইছে প্রচণ্ড, তার মধ্যে দাঁড়িয়ে উনি চোখে বাইনোকুলার রেখে দেওয়ালটা দেখছেন। একটা শুকনো নদীর তলায় আমাদের তাঁবু খাটানো হচ্ছে। ওপারে উঠে উঁচু জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, দেওয়ালটা দেখছি। আন্দাজ 600-700 মিটার দূরে একটা বিশাল স্তূপের ওপর দাঁড়িয়ে আছে দেওয়ালটা। দুর্গের ধ্বংসাবশেষ। দুর্গের সব ভেঙে চুরে গেছে, শুধু এই 60 ফুট লম্বা 20 ফুট উঁচু একটা মাত্র পাথুরে দেওয়াল খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। দেখে অবাক লাগে। আশেপাশে অনেক ঢিবি আছে, ধ্বংসাবশেষ আছে, ঝোপঝাড়ও প্রচুর। কিছু খয়াখরবুটে গাছও চোখে পড়ল। তার ওধারে ধুধু মাঠ, দূরে কিছু পাহাড়,
কাছাকাছি কোনো বসতি দেখতে পেলুম না। শুনলুম একদল রাখাল গরু মোষ চড়াতে একটা ব্যাথান করেছিল ওখানে। তারাই প্রথমে ভুতুরে কাণ্ডটা দেখে এবং পালিয়ে যায়। তারপর থেকে দিনে দুপুরেও কেউ এদিকে পা বাড়ায় না। কোনো কোম্পানি শীষের খনির খোঁজে এসেছিল, রাতারাতি তাঁবু গুটিয়ে পালিয়ে বাঁচে। কর্নেল বাইনোকুলারে চোখ রেখে দেওয়ালটাই হয়তো দেখছিলেন। মিস্টার দীক্ষিত ও আমি কথা বলছিলাম। শীতের বেলা হু হু করে পড়ে যাচ্ছে, শিগগিরই অন্ধকার এসে যাবে। আজ বরং অপেক্ষা করা যাক, কাল সকালে ওখানে গিয়ে সব কিছু খুঁটিয়ে পরীক্ষা করা যাবে। আমরা দুজনে এই সব কথাই আলোচনা করছিলাম। হঠাৎ দেখি কর্নেল এগোচ্ছেন। মিস্টার দীক্ষিত বললেন, এখনই যাচ্ছেন নাকি? উনি কোনো জবাব দিলেন না, যেন সন্মোহিতের মতো চোখে দূরবীনটা রেখে হেঁটে যাচ্ছেন। আমি একটু হেসে চাপা গলায় বললুম, যাক না বুড়ো, ভূতে ঘাড় মটকাবে। মিস্টার দীক্ষিত হাসলেন, কিন্তু মুখটা কেমন করুণ দেখালো। বললেন, আসুন জয়ন্তবাবু, আমরাও যাই। অগত্যা আমরা দুজনেও পা বাড়ালুম। তারপর অবাক হয়ে দেখি বুড়ো দৌড়তে শুরু করেছেন। আমরা পরস্পর তাকাতাকি করলুম, আমরাও দৌড়বো নাকি। কিন্তু দেখতে দেখতে ততক্ষণে কর্নেল ঝোপের আড়ালে অদৃশ্য। তখন আমরা হন্তদন্ত হয়ে ছুটলুম। ঝোপ ঝাড় পেরিয়ে খানিকটা ফাঁকা জায়গা, বড় বড় পাথর পড়ে আছে, কিন্তু কর্নেলের পাত্তা নেই। বেমালু উবে গেলেন যেন। মিস্টার দীক্ষিত ডাকলেন, কর্নেল, কর্নেল সাহেব। কোনো সাড়া এলো না। বললুম, ছেড়ে দিন, বুড়োর স্বভাবই এরকম, ঠিক এসে পড়বেক্ষণ। তখন সূর্য ডুবেছে, শীতও ক্রমশ বেড়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা গেলুম সেই দেওয়ালটার কাছে। উঁচু ঢিবির কাছে রয়েছে। তাকাতেই আমার গা শিউরে উঠল। মনে হলো দেওয়ালটা যেন হিংস্র চোখে আমাদের দিকে তাকাচ্ছে। চোখের ভুল ছাড়া কিছু নয়। ঢিবির ওপর ওঠা শুরু করলাম। সেই সময় মিস্টার দীক্ষিত মনে পড়িয়ে দিলেন, আমাদের সঙ্গে কিন্তু টর্চ নেই। অতএব বেশিক্ষণ থাকা যাবে না। ঢিবিতে উঠে দেখলুম একটা প্রশস্ত পাথরের মেঝে, ফাটলে ঘাস গজিয়ে আছে। সামনে উত্তর পূর্ব পশ্চিমে লম্বা দেওয়ালটা আন্দাজ 20 ফুট উঁচু। মনে হলো ওটা কমপক্ষে 2 গজ চওড়া। সুতরাং ওর ওপর দৌড়দৌড়ি করা সম্ভব বই কি। এক জায়গায় একটা মস্ত ফাটল দেখছিলুম। সেখানে একটা শুকনো কোনো গাছের গুড়ি বা শেকড় মেঝে অবধি নেবে এসেছে। গাছটা যেভাবেই হোক মারা গেছে কবে, এবং ডগার দিকটা ক্ষয়ে ভেঙে গেছে সম্ভবত। দীক্ষিত বললেন, দেখুন জয়ন্তবাবু, মনে হচ্ছে কেউ ইচ্ছে করলে ওই গাছটা বেয়ে দেওয়ালের ওপর উঠতে পারে। তাতে সায় দিলুম। কিন্তু কর্নেল গেলেন কোথায়? দীক্ষিত আবার ডাকলেন, কর্নেল, কর্নেল সাহেব। অমনি ডাক্তার দ্বিগুণ জোরে প্রতিধ্বনিত হলো। উনি বললেন, দেখছেন জয়ন্তবাবু, দেওয়ালটা কেমন প্রতিধ্বনি তোলে। বললুম, হ্যাঁ, ঐতিহাসিক দালালগুলো দেখছি ওই ব্যাপারে ওস্তাদ। সবখানে এটা লক্ষ্য করেছি। আমার ধারণা সেকালের স্থপতিরা কোনো কৌশল জানতেন। তুগলকাবাদে। মিস্টার দীক্ষিত, জয়ন্ত, হেল্প, হেল্প, বাঁচাও, বাঁচাও। আমার মুখের কথা শেষ না হতেই কর্নেলের চিৎকার শুনলুম। চকিতে আমরা আওয়াজ লক্ষ্য করে দৌড়ে দিলুম। গিয়ে দেখি ঢিবির উত্তর দিকের ঝোপঝাড়ের ওপর কর্নেল একটা কাঁটা গাছের ডগায় চড়ে রয়েছেন এবং মাথার টুপিটা জোরে নাড়ছেন। ব্যাপার কি? চেঁচিয়ে উঠলুম, কি হয়েছে কর্নেল? কর্নেল পাল্টা চেঁচিয়ে বললেন, সাবধান জয়ন্ত, এগিয়েও না, যাচ্ছে, তোমাদের দিকে যাচ্ছে। আমরা হতভম্ব। কয়েক মুহূর্ত পরেই দেখি, ওরে বাবা, একটা প্রকাণ্ড কালো ষাঁড় শিং নাড়তে নাড়তে ঝোপঝাড় ভেঙে আমাদের দিকে এগিয়ে আসছে। অমনি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে আমি দৌড় লাগালুম। আছাড় খেলুম বার কত, হাত পা ছড়ে গেল নিশ্চয়। ঢিবি থেকে নেমে আর পেছন ফিরেও তাকালুম না, ঊর্ধ্বশ্বাসে দৌড়লুম। সেই সময় কানে এলো গুলির আওয়াজ। ঘুরে দেখার সাহসও হলো না, একেবারে নদীর তলায় গিয়ে পড়লুম। সেপাইরা ব্যস্ত হয়ে বলল, ক্যা হুয়া বাবুজি? আঙুল দিয়ে দেয়ালের দিকটা দেখালাম শুধু। ওরা বন্দুক বাগিয়ে তক্ষুনি দৌড়ে চলে গেল।
কিন্তু অমন সার ওখানে এলো কোত্থেকে? এ তো ভারী বিদঘুটে ব্যাপার। নাকি আসলে ওটা একটা ভূত প্রেত? রাঁধুনি লোকটা স্টোভ জেলে কেটলিতে জল গরম করছিল, সভয়ে বলল, কুছ দেখা বাবুজি? কই পেরেত বা? জোরে মাথা নাড়লুম। শীত চলে গিয়ে ঘাম দিচ্ছে যেন, হাঁপানি থামছে না। একটু পরে কথাবার্তার আওয়াজ পেলুম। তখন দিনের আলো আর নেই। টর্চ জ্বালতে জ্বালতে দীক্ষিত, কর্নেল ও সেপাইরা আসছিল। দীক্ষিতের কথা শুনতে পেলুম। হ্যাঁ, আমার ধারণা আপনার লাল টুপিটাই ষাঁড়টাকে রাগিয়ে দিয়েছিল। কিন্তু আশ্চর্য, ওখানে ষাঁড় এলো কোত্থেকে? রাখালরা তো 1 মাস আগে গরু মোষ নিয়ে পালিয়ে গেছে। কর্নেল বললেন, সম্ভবত ওদের দলের একটা ষাঁড় দলছুট হয়ে থেকে গেছে ওখানে। দীক্ষিত বললেন, তাও বটে। আমার কাছে কর্নেল এসে বললেন, হ্যালো জয়ন্ত, আশা করি হাড়গোড় ভাঙেনি? তখন হেসে উঠলুম। আশা করি আপনিও অক্ষত আছেন। আছি বৎস, কিন্তু ও হরিবোল, জয়ন্ত আশ্চর্য বটে। আমি বললাম, হঠাৎ ষাঁড়ের পাল্লায় পড়তে গেলেন কেন? দৌড়েই গেলেন দেখছিল। কর্নেল বিমর্ষ মুখে বললেন, দূর থেকে ওটাকে চিনতে পারিনি, যেই দৌড়ে গেছি ব্যাস। দীক্ষিত বললেন, লাল টুপি, ওতেই ষাঁড়টা খেপে যায়। যাকগে, গুলির আওয়াজে বেটা ভয় পেয়ে পালিয়ে যায়, তাই রক্ষে। কিন্তু কর্নেল, এ তো এক সমস্যায় পড়া গেল। ওখানে গেলেই তো বেটা আবার তেড়ে আসবে। কর্নেল চিন্তিত মুখে বললেন, হ্যাঁ তা তো আসবেই, তবে যা বোঝা গেল গুলির আওয়াজে বড্ড ভয় পায় বেটা। তেমন দেখলে বরং আমরা তাই করব। হ্যাসাক জ্বালা হলো। ক্যাম্প চেয়ার পেতে বসে আমরা কফি খেতে থাকলাম। রাত জাগতে হবে। কত রাত জাগতে হবে জানি না। ভূতগুলোর মর্জি তো, কোন রাতে তাদের খেলা শুরু হবে তার ঠিক তো নেই। রাতে খাওয়া দাওয়ার পর তাঁবুর সামনে যে আগুন জ্বালা হয়েছিল, কিছুক্ষণ আমরা তার উত্তাপ নিলুম। 3টে তাঁবু খাটানো হয়েছে। একটা তাঁবুতে মিস্টার দীক্ষিত ও রাঁধুনি মাধরাম, অন্য একটায় সেপাই 4 জন, আর একটায় আমি ও কর্নেল শোবো বলা ভুল, শোয়ার ভাগ্য আর মাত্র ঘন্টা 3। ভুতুরে কাণ্ড নাকি ঠিক রাত 1টার পর ঘটতে থাকে। অতএব তখন আমাদের সেই প্রচণ্ড শীতেই বেরোতে হবে। নদীর পাড়ে যেতে হবে, জায়গা দেখে রাখা আছে আগেই। তারপর কি করতে হবে সেই নির্দেশ কর্নেল দেবেন। 2টো ক্যাম্প খাটে পাশাপাশি শুয়েছি, কর্নেল ও আমি। 3টে কম্বলেও শীত যাচ্ছে না, তাই ঘন্টা 3 ঘুমোবার সুযোগ হলো না। দেওয়ালটা আমাদের উত্তরেই, সেদিকেই নদীর পাড়, এখান থেকে দেখা যায় না। আর তাঁবুর দরজা স্বভাবত দক্ষিণে। দরজায় পর্দা ঝুলছে, একদিকে সামান্য ফাঁক। তাকিয়ে আছে সেই দিকে। আকাশের 2-1টা নক্ষত্র চোখে পড়ছে। কর্নেল রীতিমতো নাক ডাকছে। হঠাৎ দরজার ফাঁকের নক্ষত্র ঢেকে গেল। তারপর চাপা খসখস শব্দ কানে এলো। শব্দটা ভালো করে শোনার জন্য কম্বল থেকে কান বের করলুম এবং মাফলার খুলে ফেললুম মাথা থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছি। তাছাড়া দরজার ফাঁকে নক্ষত্র আর দেখা যাচ্ছে না। ভয়ে বুক ঢিপ ঢিপ করে উঠল। বালিশের পাশ থেকে টর্চটা যেই টেনেছি, আবার সেই ফাঁকে নক্ষত্র দেখলুম। এর মানে কি কেউ এসেছে? কেউ কি কোনো দুষ্ট মতলবে তাঁবুতে উকি দিচ্ছিল? কে সে? কি তার উদ্দেশ্য? ভাবলুম টর্চ জ্বালার আগে কর্নেলকে চুপি চুপি জাগিয়ে দিই। অমনি নাকে একটা বোটকা গন্ধ এসে লাগলো। নাড়ি ভুড়ি উগড়ে পড়ার জোগাড় সেই পচা গন্ধে। নাক থেকে চোখ খুলে ভয় কাঁপতে থাকলুম, আর কর্নেলকে ডাকারও সাহস হচ্ছে না। যদি ওই নিশুতি রাতের আগন্তুক আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। দম বন্ধ করে শুয়ে আছি। সেই সময় কর্নেলের নাক ডাকা বন্ধ হলো। একটু সাহস পেলুম। বুড়ো জাগুক, হে ভগবান, বুড়ো ঘুঘুকে জাগিয়ে দাও। এইসব ব্যাপারে ওর মাথা খেলে ভালো। এই বয়সে গায়ের জোরও অসাধারণ। যোদ্ধা লোক, জুজুৎসু জানেন কত রকম। শত্রুকে চিট করতে জোর জুড়ি মেলা ভার। হঠাৎ আবার চমকে উঠলুম। আমার পাশেই তাঁবুর গায়ে খসখস শব্দ। সেই গন্ধটা আরো বিকট এবার।
তারপরই কি একটা আমার কপালে এসে পড়ল। ঠান্ডা, অতি ঠান্ডা কিছু শক্ত জিনিস। অমনি আঁতকে উঠে চেঁচালুম, কর্নেল কর্নেল! তাড়াতাড়ি করে টর্চের বোতামও টিপে দিলুম। ওদিকে কর্নেলের টর্চও জ্বলে উঠেছে। এক মুহূর্তের জন্য দেখলুম আমার মাথার ওপর দিয়ে একটা কঙ্কালের হাত স্যাঁত করে সরে গেল। তাঁবুটা জোরে নড়ে উঠল। পরক্ষণে বাইরে, দূরে, অনেক দূরে কারা মিহি খনখনে গলায় হেসে উঠল। তারপর কি হলো মনে নেই, জ্ঞান হারিয়ে ফেলেছিলুম। যখন জ্ঞান ফিরল দেখি হ্যাসাকটা কখন জ্বালা হয়েছে। রাতে ওটা নিভিয়ে রাখা হয়েছিল, কারণ আলো থাকলে পাছে দেওয়ালের অলৌকিক শক্তির লীলা খেলায় বাঁধা পড়ে। কর্নেল ও দীক্ষিত বললেন, জয়ন্ত, জয়ন্তবাবু! উঠে বসলুম। অমনি সব মনে পড়ে গেল। রুদ্ধশ্বাসে বললুম, ওরা কি পালিয়েছে? ওরা কারা এসেছিল কর্নেল? কর্নেল গম্ভীর মুখে মাথা নাড়লেন, বললেন, জানি না। সত্যি জয়ন্ত, আমি অবাক, হতভম্ব। বিস্তর ঘটনা ঘটতে দেখেছি জীবনে, কিন্তু এর কোনো মাথামুন্ড বুঝতে পারছি না। একটা জীবন্ত কঙ্কাল, সত্যিকারের কঙ্কাল। বালিতে এইমাত্র তার পায়ের ছাপ আমরা দেখে এলাম। ও ছাপ কোনো মানুষ বা প্রাণীর নয়, তা হরপ করে বলতে পারি। আর ওই বিকট হাসি বা কারা হাসছিল কে জানে। দীক্ষিত বললেন, হাসিগুলো গুড়গিন খাট দেওয়াল থেকে আসছে মনে হচ্ছিল কর্নেল। আমিও সেবার এসে ওই হাসি শুনেছিলুম, তখন বুঝতে পারিনি। কর্নেল ঘড়ি দেখে বললেন, 12:30 প্রায়। আর কি, আলোটা আবার নিভিয়ে দেওয়া যাক, আধ ঘন্টা পরেই আমরা বেরোবো। জয়ন্ত, আর ঘুমিও না। বেরোতে হবে? কাঁচুমাচু মুখে তাকালুম। তা লক্ষ্য করে কর্নেল চাপা স্বরে ধমক দিয়ে বললেন, এই রকম ভয় পেলে তো চলবে না জয়ন্ত, তুমি না খবরের কাগজের রিপোর্টার। ঠিক একটায় আমরা বেরিয়েছি। প্রচণ্ড শীত। আমার তো সবসময় বুক ঢিপ ঢিপ করছে, কিন্তু উপায় নেই। কর্নেল আমাকে জোর করে নিয়ে এসেছেন। নদীর উত্তর পাড়ে অন্ধকারে চুপি চুপি আমরা 3 সেপাই একটা পাথরের আড়ালে ওত পেতে বসেছি। একজন সেপাই রয়ে গেল তাঁবুর পাহারায়, রয়ে গেল মাধরাম বাবুর ছিও। বসে আছি তো আছি, আমাদের 30 গজ সামনে দেওয়াল অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। কতক্ষণ পরেই হঠাৎ কর্নেল ফিসফিস করে উঠলেন, ও কি? তাকিয়ে দেখি, হ্যাঁ, যা শুনেছিলুম তাই। দুটো লাল জলজলে চোখ যেন দেওয়ালের ওপর স্থির হয়ে আছে। একটু পরে চোখ দুটো দুলতে শুরু করলো, ওপরে নিচে, কখনো দুপাশে দুলছে, আর মাঝে মাঝে যেন চলে বেড়াচ্ছে। অন্তত দীর্ঘ 5 মিনিট ব্যাপারটা ঘটল। তারপর এক ঝলক আলো আকাশের দিকে ছুটে গেল ধূমকেতুর মতো। কয়েক সেকেন্ড ওই আলোর ছাঁচটা স্থির হয়ে থাকার পর ডাইনে বাঁয়ে দুবার নড়ে উঠল, তারপর আবার স্থির। ঠিক এই সময় কানে এলো বিকট এক চিৎকার। ও কি মানুষের না দানবে? মাথায় পুরু করে মাফলার কান অবধি জড়ানো, তবু মনে হলো কানে তালা ধরে যাচ্ছে। আ করে কেউ অদ্ভুত গলায় সে আর্তনাদ করছে, যেন প্রচণ্ড ক্রোধ। আমরা শক্ত হয়ে বসলুম। দীক্ষিত কি যেন বলতে যাচ্ছিলেন, হঠাৎ দেখি কর্নেল উঠে দাঁড়ালেন। তারপর চাপা স্বরে বললেন, চলে এসো তোমরা। বলেই হন হন করে হাঁটতে শুরু করলেন। কি সর্বনাশ, এই যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার সামিল। কিন্তু উপায় নেই, একা এখানে পড়ে থাকার সাহস আমার নেই। এমনকি দৌড়ে নদীর তলায় নিচে তাঁবুর কাছেও যেতে পারবো না, যদি ফের জ্যান্ত কঙ্কালের পাল্লায় পড়ে যাই। পিছনে অন্ধের মতো মরিয়া হয়ে চললুম। কয়েক পা যেতেই দেওয়ালের অশরীরীরা আওয়াজ আরও বাড়িয়ে দিল। সেই বিকট চেঁচামেচির বর্ণনা ভাষায় দেওয়া দুঃসাধ্য, যেন হাজার হাজার প্রাগৈতিহাসিক দৈত্যদানও হঠাৎ নিশুতি রাতে ঘুম ভেঙে হইচই বাঁধিয়েছে। কখনো মনে হচ্ছে তারা আর্তনাদ করছে, কখনো হি হি করে তখনকার মতো বিকট ভুতুরে অট্টহাসি হাসছে। ঢিবির কাছে আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে কর্নেল টর্চ জেলে দেওয়ালে আলো ফেললেন। অমনি আমার পিলে চমকে উঠল। পাঁচিলের সেই ফাটলে মরা গাছটার ডালে ঠ্যাং ঝুলিয়ে বসে আছে একটা জ্যান্ত কঙ্কাল। এই দৃশ্য দেখা মাত্র সেপাইরা হুকুম পাওয়ার আগেই দুমদাম বন্দুক ছুটতে শুরু করলো। প্রচণ্ড প্রতিধ্বনি উঠল। সবাই দৌড়ে ঢিবিতে উঠলুম।
কর্নেলের টর্চ সামনে কঙ্কালটার ওপর পড়ে রয়েছে। কঙ্কালটা নড়ছে এবার। কর্নেল জ্বলন্ত টর্চ ও রিভলভার হাতে নিয়ে সেদিকে দৌড় দিলেন। অমনি সব বিকট আওয়াজ থেমে গেল, অস্বাভাবিক স্তব্ধতা জাগল। কর্নেলের চিৎকার হঠাৎ শুনতে পেলুম, মিস্টার দীক্ষিত, এদিকে আসুন। আমি পা বাড়িয়েছি সবে। সেপাইরা সবাই একসঙ্গে টর্চ জ্বলেছে। দেখি পাশের ঝোপ ঠেলে সে ষাঁড়টা বেরিয়ে আসছে। হ্যাঁ, আমার দিকেই। অমনি ভূতের ভয় এই ভুতুরে কাণ্ডকারখানার সব কিছু মুহূর্তে ভুলে তক্ষুনি দৌড় দিলাম। সন্ধেবেলায় যেভাবে দৌড়েছিলাম ঠিক সেইভাবেই। ঠাউর করে নদীর ধারে পৌঁছে তখন টর্চ জ্বাললুম। ষাঁড়টাকে পেছনে দেখতে পেলুম না, কিন্তু দূরে দেওয়ালের ওখানে আবার মুহুর্মুহু গুলির আওয়াজ শুনলুম। টর্চের আলো ঝলকে উঠল বারবার। তারপর প্লেনের আওয়াজ শুনলুম, কিন্তু দেখতে পেলুম না প্লেনটা। বোবা ধরা গলায় চেঁচিয়ে উঠলুম, মাধুরাম, মাধুরাম! সাড়া এলো, বাবুজি, বাবুজি, আপ কিধার হো? সে রাতে কর্নেল, দীক্ষিত এবং সেপাই 3 জন ফিরে এলেন যখন, তখন রাত প্রায় 3টে। হ্যাঁসাক জ্বালা হলো। সেই হালোয় দেখি ওরা এক গাদা তার, প্রকাণ্ড ব্যাটারি সেট, বাল্ব, টেপ রেকর্ডার, মাইক্রোফোন এনেছেন সঙ্গে। ব্যাপার কি? তারপর আমার পিলে চমকালো আবার। কর্নেল দস্তানা পরা হাতে সেই কঙ্কালটার হাত ধরে আছেন এবং সেটা মাটিতে আধখানা গড়াচ্ছে, অর্থাৎ আসামিকে টানতে টানতে আনছেন। যেন আসতে চায়নি, মাটিতে লুটিয়ে আনতে হয়েছে ব্যাটাকে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। কর্নেল বললেন, জয়ন্ত, আশা করি রহস্যটা টের পেয়ে গেছো এখন? জোরে মাথা দোলালুম, পাইনি। পাওনি? তোমার ভয়টা আসলে এখনো কাটেনি বলে কর্নেল তাঁবুর সামনেকার নিভন্ত আগুনে কয়েকটা কাঠ ফেলে দিলেন। আগুন জ্বলে উঠল। ক্যাম্প চেয়ার বের করে তার সামনে বসে চুরুট ধরালেন। দীক্ষিত বললেন, তাহলে গাড়ি নিয়ে অর্জুন চলে যাক কর্নেল, রেডিও মেসেজ পাঠানোর ব্যবস্থা করুক। কর্নেল বললেন, অবশ্যই, হেলিকপ্টারটা পাকড়াও করা যাবে, অন্তত মালগুলো হয়তো পাচার হয়ে যাবে। হতভম্ব হয়ে বললুম, মাই ডিয়ার ওল্ড ম্যান, ব্যাপারটা খুলে বলবেন কি? কর্নেল হাসলেন, এখনো খুলে বলতে হবে। হে স্মাগলিংয়ের কারবার জয়ন্ত, স্রেফ চোরাচালানকারী মালের ব্যাপার। গাঁজা, আফিং, চরস, কোকেন এসব মাদকদ্রব্য এই অখাদ্য এলাকায় চোরাচালানকারীরা এনে ওই গুড়গিনখাট দেওয়ালে একটা গুপ্ত জায়গায় মজুত করে। ব্যাটারি থেকে বিদ্যুতের সাহায্যে দেওয়ালের মাথায় লাল বাল্ব জ্বেলে হেলিকপ্টারের সংকেত দেয়। কখনো স্রেফ হলদে আলো দেখায়। এই হেলিকপ্টার তখন মাঠে নেমে পড়ে। এরা মালগুলো ওতে পৌঁছে দেয়। আমাদের দুর্ভাগ্য, শয়তানগুলোকে তালা করতেই ব্যস্ত ছিল। হেলিকপ্টারটা গতিক বুঝে উড়ে পালালো। বললুম, এই কঙ্কালটা আর ওই অট্টহাসি? কর্নেল বললেন, কঙ্কালটা নকল। এতে দুর্গন্ধ অ্যামিনো অ্যাসিড মাখানো আছে। চোরাচালানকারীদের কেউ এটা নিয়ে এসেছিল আমাদের তাঁবুতে, ভয় দেখাতে চেয়েছিল। আর আওয়াজও তো একটা টেপ রেকর্ডারে, মাইক্রোফোন ফিট করা ছিল দেওয়ালে। নির্বিঘ্নে চোরাচালানি লেনদেনের ঘাঁটি গড়ার জন্যই ব্যাটাদের এত সব আয়োজন। যাজ্ঞে, মাধুরাম, কফি বানাও। কি বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কর্নেল নীলাদ্রি সরকারের এই সুন্দর গল্পটা? দেখতে গেলে পরে ভূতের ভয়, কিন্তু না, আসলে না, তার পেছনে লুকিয়ে এক গভীর রহস্য। রহস্যের উন্মোচনে তোমরা আনন্দ পেলে কিনা তা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর কিছু না হোক, একটা লাইক করে গল্পটা সবার সাথে শেয়ার করে আরও ছড়িয়ে দিতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে এখানেই বলছি টাটা। তোমাদের সবার সাথে দেখা হবে আমার আগামী গল্পের মাধ্যমে। টাটা।